আসসালামু আলাইকুম। আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা পড়ছিলাম এবং গত ক্লাসে আমি আপনাদেরকে কৃত্রিম উপগ্রহের যত জিনিসপত্র আছে সেগুলো শিখিয়েছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের আরও বেশ একটা মজার টপিক পড়ব, সেটা হচ্ছে মুক্তিবেগ। সুতরাং চলেন আমরা শুরু করি মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি দিয়ে। মুক্তিবেগ। প্রশ্ন হচ্ছে এই মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি আসলে কী জিনিস। মুক্তিবেগটা হচ্ছে সর্বনিম্ন যে বেগে আমরা যদি একটা বস্তুকে ছুঁড়ে মারি মহাশূন্যে, তাহলে সেটা আর কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেই বেগটাকে মুক্তিবেগ বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে মহাশূন্যে ছুঁড়ে মারলে তা আর পৃথিবীতে ফেরত আসবে না, তাকে মুক্তিবেগ বলে। মানে একটা মিনিমাম ভেলোসিটি আছে, এই ভেলোসিটির নিচে যদি কোনো ভেলোসিটিতে আমি একটা বস্তুকে ছুঁড়ে মারি, সেটা মহাশূন্যে উধাও হয়ে যাবে না, আবার পৃথিবীতে ফেরত আসবে। কিন্তু যদি কোনো একটা বেগে একটা বস্তুকে ছুঁড়ে মারা হয় এবং সেটার কোনোভাবেই পৃথিবীতে ফেরত আসে না, তখন তাকে আমরা কি বলবো? মুক্তিবেগ বলবো। এবার এই মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি যেটা, এটার ইকুয়েশনটা আমরা ডিরাইভ করব, যে মুক্তিবেগের ইকুয়েশনটা কীরকম হয়। ধরেন আমার এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে আমার বস্তুটাকে কোথায় নিয়ে যেতে হবে? অসীমে নিয়ে যেতে হবে। পৃথিবীতে একটা বস্তু কখন ফেরত আসবে না? যদি বস্তুটার উপরে পৃথিবীর আর কোনো বিভব কাজ না করে, তাহলে বস্তুটা পৃথিবীতে ফেরত আসার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং আমাকে তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুকে অসীমে নিয়ে যেতে হবে। এখন দেখেন, আমরা পৃথিবী পৃষ্ঠে যখন বস্তুটাকে রাখছি, ধরেন এম ভরের একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে রাখছি, মনে করি বস্তুর ভর এম ও মুক্তিবেগ ভিই। যে বস্তুটাকে নিক্ষেপ করব তার ভর হচ্ছে এম এবং মুক্তিবেগ হচ্ছে ভিই। এখন গতিশক্তি হাফ এম ভি এ স্কোয়ার, বস্তুটাকে এই পরিমাণ গতিশক্তি দিলাম। একটা বস্তুকে যখন একটা গতিশক্তি দেওয়া হচ্ছে, সেটা এই গতিশক্তির কারণে তার বিভব শক্তির পরিবর্তন হবে। তাহলে পৃথিবী পৃষ্ঠে তার যে বিভব শক্তি মাইনাস জি এম এম বাই আর, এটা বিভব শক্তি কোথায়? পৃথিবী পৃষ্ঠে। আর অসীমে তার বিভব শক্তি কত? অসীমে কিন্তু তার বিভব শক্তি জিরো হয়ে যাবে। ইনফিনিট ডিস্টেন্সে তার বিভব শক্তি হয়ে যাবে জিরো। তাহলে পৃথিবী পৃষ্ঠে বিভব শক্তি মাইনাস জিএমএম বাই আর, আর অসীমে বিভব শক্তি জিরো। তাহলে এই যে বিভব শক্তির পরিবর্তনটা যে হচ্ছে একটা বস্তুর, সেটা কিসের জন্য হচ্ছে? গতিশক্তির কারণে। তাহলে দেখেন বিভব শক্তির পরিবর্তন সমান জিরো মাইনাস মাইনাস জিএমএম বাই আর।
তাহলে জি এম এম বাই আর, এই যে এই পরিমাণ বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিসের কারণে? গতি শক্তিটুকুর কারণে। তাহলে আমরা এখন বলতে পারি হাফ এম ভিই স্কোয়ার ইকুয়ালস টু জি এম এম বাই আর, বা এম গুলো যদি কাটাকাটি করি ভিই স্কোয়ার ইকুয়ালস টু টু জি এম বাই আর, সুতরাং ভিই ইকুয়ালস টু রুট ওভার টু জি এম বাই আর। এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। মুক্তিবেগের এটা একটা রাশিমালা। এখন কিছু জিনিসপত্র আমরা দেখব। আমরা জানি জি সমান জিএম বাই আর স্কোয়ার, তাহলে জিএম ইকুয়ালস টু জি আর স্কোয়ার। সুতরাং যদি জিএম সমান জি আর স্কোয়ার আমরা বসাই, তাহলে ভিই সমান রুট ওভার টু জি আর। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ, ভি সমান রুট ওভার টু জি আর। খেয়াল করে দেখি আমরা, তাহলে আমরা এই যে মুক্তিবেগের যে রাশিমালা, দুইটা রাশিমালা পাচ্ছি, একটা হচ্ছে রুট ওভার টু জি এম বাই আর, আর একটা হচ্ছে রুট ওভার টু জি আর। এখন এখানে কোনটা কি নির্দেশ করে সেটা আমরা জেনে রাখি। এম পৃথিবীর ভর, বড় আর পৃথিবীর ব্যাসার্ধ। এখন এই যে মুক্তিবেগের রাশিমালা, এখান থেকে আমাদের নতুন আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আগে বের করে নিব পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত। পৃথিবী পৃষ্ঠ হতে ন্যূনতম কত বেগে কোনো বস্তুকে ছুঁড়ে মারা হলে তা আর পৃথিবীতে ফেরত আসবে না। আমরা পৃথিবী পৃষ্ঠ হতে কত বেগে একটা বস্তুকে ছুঁড়ে মারলে সেটার পৃথিবীতে কখনোই ফেরত আসবে না। এখন এখানে ভিই সমান রুট ওভার টু জি আর। এখন পৃথিবী পৃষ্ঠে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10 পাওয়ার 6 মিটার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 2 ইন্টু 9.8 ইন্টু 6.4 পাওয়ার 10 পাওয়ার 6, এটাকে রুট ওভার করে দেই 11,200 মিটার পার সেকেন্ড। তার মানে কোনো একটা বস্তুকে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়, সেটা আর কি করবে না, কখনোই পৃথিবীতে ফেরত আসবে না। সুতরাং পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? মাত্র 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারবো পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় উঠি তখন কি হবে সেটা দেখার আগে আরেকটা জিনিস দেখব। মুক্তিবেগটা নিক্ষেপ কোণের সঙ্গে সম্পর্কিত নয়। মুক্তিবেগ নিক্ষেপ কোণের সাথে সম্পর্কিত নয়।
মানে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে কত কোণে বস্তুটাকে ছুঁড়ে মারবো তার সঙ্গে মুক্তিবেগের কোনো সম্পর্ক নাই, এটা আমরা প্রতিপাদন করব। তাহলে এটা প্রতিপাদন করার জন্য দেখেন, আমরা জানি মুক্তিবেগ ভিই সমান রুট ওভার 2gm/r সমান রুট ওভার 2gr। যত কোণেই ছুঁড়ে মারি না কেন মুক্তিবেগের রাশিমালায় দেখেন বড় জি বলেন, এম বলেন, আর বলেন, ছোট জি বলেন, এদের সঙ্গে কি নিক্ষেপ কোণের কোনো সম্পর্ক আছে? আপনি যত কোণেই ছোড়েন, বেশি কোণে ছোড়েন, কম কোণে ছোড়েন, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলেন, পৃথিবীর ভর বলেন, পৃথিবীর ব্যাসার্ধ বলেন, আর মহাকর্ষ বলের কারণে যে অভিকর্ষ ত্বরণ বলেন, এদের কারোরই কোনো পরিবর্তন হয় না। রাশিগুলোর কোনো রূপ পরিবর্তন হয় না। তাহলে যদি পরিবর্তন না হয় কোনো রকম, সেক্ষেত্রে মুক্তিবেগটা কি থাকতেছে? নিক্ষেপ কোণের সঙ্গে সম্পর্কিত থাকতেছে না। সুতরাং মুক্তিবেগের সাথে নিক্ষেপ কোণের কোনো সম্পর্ক নেই। নিক্ষেপ কোণ যা ইচ্ছা তাই হোক, মুক্তিবেগ সবসময় কি থাকবে? একই থাকবে। এখন আমরা এখানে আরো একটা জিনিস দেখব। আমরা একটা কোশ্চেন করি। আমরা পৃথিবী পৃষ্ঠ হতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কোনো বস্তু নিক্ষিপ্ত হলে তার মুক্তিবেগ কত? এই কোশ্চেনটা যদি জিজ্ঞেস করা হয়, আমরা যখন সলভ করতে যাব, খেয়াল করেন, পৃথিবী পৃষ্ঠ হতে অনুভূমিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, তার মুক্তিবেগ কত? যেহেতু বলেই দিছি মুক্তিবেগের সাথে নিক্ষেপ কোণের সম্পর্ক নেই, তাই মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সুতরাং মুক্তিবেগ কি থাকবে? একই থাকবে। মুক্তিবেগের কোনো পরিবর্তন হবে না, আপনি যত কোণেই ছুঁড়ে মারেন না কেন। এটা গেল হচ্ছে মুক্তিবেগ সংক্রান্ত একটা ঘটনা। নেক্সট আমরা আর একটা সিচুয়েশনে যাব। যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়ে না মারি, আমি পৃথিবী পৃষ্ঠটা একটা উচ্চতা থেকে আবার একটা বস্তুকে নিক্ষেপ করব। পৃথিবী পৃষ্ঠ হতে কোনো উচ্চতায় মুক্তিবেগ, আমরা এখন পৃথিবী পৃষ্ঠ হতে একটা উচ্চতায় যাব, সেই উচ্চতায় মুক্তিবেগটা কত হয় সেটা দেখব। তাহলে ধরেন ভূপৃষ্ঠ থেকে আমরা একটা উচ্চতায় উঠতেছি, কোন একটা উচ্চতায় ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ আর, আমরা এইচ উচ্চতায় মুক্তিবেগ দেখতে চাই। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগ। এখন মুক্তিবেগটা আমরা অলরেডি পড়ে আসছি ভূপৃষ্ঠে
ভিই সমান সমান রুট ওভার 2GR, তাহলে এইচ উচ্চতায় ভিই অ্যাট এইচ রুট ওভার 2GH ইন্টু আর। দেখেন আপনি যত উচ্চতায় যান না কেন পৃথিবীর ব্যাসার্ধ তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কে, জি এর মানটা, উচ্চতায় গেলে জি এর মান চেঞ্জ হয়ে যায়। এখন জি এইচ সমান জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর। সো এখন আমরা আবার আরেকটা কাজ করতে পারি, এখান থেকে যদি জিএম বাই আর স্কোয়ার একটা নিয়ে আসি, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার ভূপৃষ্ঠে ছিল জিএইচ জিআর। এখন এখানে আমি ছোট্ট একটা ভুল করেছি, এটা আর প্লাস এইচ হয়ে যাবে, কারণ হচ্ছে আমি এইচ উচ্চতায় উঠে যাচ্ছি, তাহলে ব্যাসার্ধটাও আর প্লাস এইচ হয়ে যাবে। সুতরাং আমরা এখানে যেটা লিখতে পারবো, রুট ওভার 2GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগের মান। সো আইদার 2GH আর প্লাস এইচ করেন, অথবা রুট ওভার 2GM বাই আর প্লাস এইচ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই ইকুয়েশনটাকে আরেকটু ভিন্নভাবে দেখা যায়। আমরা এখানে যদি এইচটা উচ্চতাটা দিয়ে চিন্তা করি যে উচ্চতায় উঠলে কিভাবে মুক্তিবেগ চেঞ্জ হয়, ধরেন এইচ এর মানটা ধরলাম 1000 কিলোমিটার, যে 1000 কিলোমিটার উচ্চতায় মুক্তিবেগটা কিভাবে চেঞ্জ হবে। আর হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে আর প্লাস এইচ 7400 কিলোমিটার, 7.4 ইন্টু 10^6 মিটার, জি 6.673 ইন্টু 10^-11, এম 6 ইন্টু 10^24 কিলোগ্রাম। তাহলে এখান থেকে রুট ওভার 2 ইন্টু 6.673 ইন্টু 10^-11 ইন্টু এম হচ্ছে 6 ইন্টু 10^24 ডিভাইডেড বাই আর প্লাস এইচ হচ্ছে 7.4 ইন্টু 10^6। আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, ক্যালকুলেশনটা করি, 2 ইন্টু 6.673 পাওয়ার -11 ইন্টু 6 পাওয়ার 24 ডিভাইডেড বাই 7.4 পাওয়ার 6, এটাকে রুট ওভার করে দিলে আমরা যেটা পাবো 10,402.44 মিটার পার সেকেন্ড, তার মানে 10.402 কিলোমিটার পার সেকেন্ড। দেখেন আমাদের ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান ছিল 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় উঠে যাই সেক্ষেত্রে মুক্তিবেগের মানটা কমে যায়। এখন এইখানে আরো একটা প্রশ্ন করা যায়, একটা প্রশ্ন করব আমরা, একটি কৃত্রিম উপগ্রহের বেগ কত গুণ বাড়ালে তা মহাশূন্যে উধাও হয়ে যাবে। প্রশ্নটা খেয়াল করেন, একটা কৃত্রিম উপগ্রহের বেগ আমি কত গুণ বাড়ালে তা মহাশূন্যে উধাও হয়ে যাবে। এখন নর্মালি কৃত্রিম উপগ্রহের বেগ গত ক্লাসে আমরা পড়ছি, এই যে একটু মনে করাই, এটা যদি পৃথিবী হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরতেছে, তাহলে এই এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের জন্য কেন্দ্রবিমুখী যে বল mv² ডিভাইড বাই আর প্লাস এইচ, আর ওজন mgh, এই দুইটা সমান হয়,
তাহলে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু এম জি এইচ। সুতরাং এখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার সমান জিএইচ জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ, ভি সমান রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। এটা হচ্ছে কি আমাদের এইচ উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহের বেগ, আর এইচ উচ্চতায় মুক্তিবেগ। এইচ উচ্চতায় মুক্তিবেগ ভিই অ্যাট এইচ উচ্চতা, এটাই কষ্ট কত হচ্ছে দেখেন তো, রুট ওভার 2gh ইন্টু আর প্লাস এইচ একটু আগে বললাম, তাহলে রুট ওভার 2gh gm বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এখানে আর প্লাস এইচ আছে একটা, তাহলে রুট ওভার 2gm বাই আর প্লাস এইচ থাকতেছে। সুতরাং আমরা যদি খেয়াল করে দেখি ভিইএইচ এবং ভি এর মধ্যে যদি আমরা রেশিও বা অনুপাত চিন্তা করি সেটা √2, সুতরাং ভিইএইচ সমান √2v। তার মানে দেখেন যে আমার কোনো একটা উচ্চতায় এইচে একটা কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ ওই উচ্চতায় তার বেগের √2 গুণ। আবার বলছি, কোনো একটা উচ্চতায় কোনো একটা কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ ওই উচ্চতায় ওই উপগ্রহের বেগের √2 গুণ। তাহলে এখন জিজ্ঞেস করা হয়েছে বেগ কত গুণ বাড়াতে হবে, বেগ কত গুণ বাড়াতে হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখেন খেয়াল করেন, ভি বেগ অলরেডি কিন্তু ছিল বস্তুটার, আপনি ভি বেগ থেকে √2v বেগ করছেন, তাহলে বাড়াতে হবে কি √2v মাইনাস ভি, মানে √2 মাইনাস 1 ইন্টু ভি, এত গুণ বাড়াতে হবে। আর হচ্ছে বেগ আসলে করতে হবে √2v, বেগ √2 গুণ করতে হবে, বা বেগ বাড়তে হবে √2 মাইনাস 1 ইন্টু ভি। আর যদি শতকরা হিসাব চায়, বেগ শতকরা কত গুণ বাড়াতে হবে যদি জিজ্ঞেস করতো, তাহলে দেখেন বেগ শতকরা √2 মাইনাস 1 ভি ডিভাইডেড বাই ভি, কারণ আদি বেগটা ভি ছিল। আমি কত গুণ বাড়াবো, শতকরা কত গুণ বাড়াবো, শতকরা বললে 100% দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে √2 মাইনাস 1 0.414 ইন্টু 100% বাড়াতে হবে, তার মানে 41.4% বেগ বাড়াতে হবে যদি কোনো একটা কৃত্রিম উপগ্রহকে কি করতে হয়, মহাশূন্যে উধাও করে দিতে হয়। এই হচ্ছে আমাদের মুক্তিবেগ সংক্রান্ত যত জিনিসপত্র ছিল সব ডিটেলস। এইবার আমরা এইখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো আজকে, সেটা হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। আমরা গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রটা পড়ব। ওকে, প্রথম সূত্র, এই প্রথম সূত্রের একটা নাম আছে, সেটা হচ্ছে কক্ষপথের সূত্র। সো কক্ষপথের সূত্রটা কি বলে সেটা আমরা একটু পড়ি দেখি। নক্ষত্রকে উপবৃত্তাকার পথের উপকেন্দ্রে রেখে গ্রহ এর চারপাশে
উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। নক্ষত্র, এই নক্ষত্রটাকে আপনার উপকেন্দ্রে রেখে গ্রহের চারপাশে কোন পথে পরিভ্রমণ করে? উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তাহলে এই জিনিসটা আগে একটু আপনাদেরকে আমি দেখিয়ে নিই। দেখেন, ধরেন একটা গ্রহ নক্ষত্রের চারপাশে ঘুরবে, এই যে এইটা হচ্ছে উপবৃত্ত, এটাকে কি বলা হয়? উপবৃত্ত বা এলিপস বলা হয়। তাহলে উপবৃত্ত বা এলিপসের দুইটা উপকেন্দ্র থাকে। আপনারা যখন গণিতে কনিক পড়বেন তখন এটা ডিটেলস পড়বেন। আপাতত আমরা কনিক পড়তেছি না, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝি। কেন এটাকে কক্ষপথের সূত্র বলা হয়? কারণ হচ্ছে এইখানে গ্রহের কক্ষপথটা কীরকম সেটা জানা হয়। এই যে ধরেন এটা একটা উপকেন্দ্র, এটা আর একটা উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র, এই দুইটা হচ্ছে উপকেন্দ্র। S1 S2 হচ্ছে উপকেন্দ্র। তাহলে S1 S2 উপকেন্দ্র। তাহলে নক্ষত্র বা সূর্যটা S1 S2 যে কোনো একটাই থাকবে, তার চারপাশে গ্রহটা কি করবে? এই উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তাহলে S1 বা S2 যে কোনো একটিতে সূর্য থাকবে এবং গ্রহ বা পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরে আসবে। এখন তাহলে দেখি সূর্যের চারপাশে আমাদের পৃথিবীটা ঘুরে আসতেছে কিভাবে? উপবৃত্তাকার পথে। এই কারণে প্রথম সূত্রটা দেখেন সরাসরি কি বলা হচ্ছে? কক্ষপথের সূত্র। কারণ প্রথম সূত্র হতে কক্ষপথটা কিরকম সেটা বোঝা যায়। এখন এই প্রথম সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্তে আসা যায় যে প্রথম সূত্র থেকে আমরা আসলে কি শিখলাম, কি জানলাম, এই সূত্র পড়ে কি বুঝলাম। দেখেন, প্রথম সূত্র থেকে আমরা যে সিদ্ধান্ত বা অনুসিদ্ধান্তে আসতে পারি, প্রথম সূত্র হতে প্রাপ্ত অনুসিদ্ধান্ত। প্রথম সূত্র হতে আমি কি কি অনুসিদ্ধান্ত পাবো সেগুলো আমরা এখন দেখব। এক নাম্বার, কক্ষপথ উপবৃত্তাকার। দুই নাম্বার, পর্যায়কালের সকল সময় গ্রহ ও নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব একই থাকে না। দেখেন, আমার যে পর্যায়কাল আছে, পর্যায়কালের সকল সময়ে গ্রহ ও নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব একই থাকে না। তাহলে বছর জুড়ে সূর্যের সাথে পৃথিবীর দূরত্বের পরিবর্তন হয় বলেই ঋতুর পরিবর্তন হয়। দেখেন, সূর্যের সঙ্গে যদি পৃথিবীর দূরত্বের পরিবর্তন না হতো তাহলে সবসময় কিন্তু একই রকম ঋতুই আমরা পেতাম। কিন্তু সূর্যের সঙ্গে যেহেতু পৃথিবীর দূরত্বের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে ঋতুর পরিবর্তন হচ্ছে। এখান থেকে আরো একটা জিনিস পাওয়া যায়, সূর্য হতে
পৃথিবীর সবচেয়ে কম দূরত্বকে, সূর্য থেকে পৃথিবীর যখন সবচেয়ে কম দূরত্ব আছে এই দূরত্বকে বলা হয় অনুসূর, ও সবচেয়ে বেশি দূরত্বকে বলা হয় অপসূর। তাহলে অনুসূর আর অপসূর অবস্থান যদি আমরা দেখতে যাই, ধরেন আমরা কোনো একটা উপবৃত্তাকার কক্ষপথে অনুসর আর অপসূর অবস্থান দেখতে চাই, আমরা এখানে একটা ইলিপস নেই, এরকম একটা ইলিপস, এই যে এটাকে বলা হয় উপবৃত্ত। আচ্ছা, আমরা একেবারে পারফেক্ট ইলিপস আঁকবো একটা, এটা একটা ইলিপস। তাহলে এই ইলিপসের এই যে ইলিপসটা, এই ইলিপসের কি আছে, উপকেন্দ্র আছে। খুবই ভালো কথা, এই ইলিপসের উপকেন্দ্র আছে। ইলিপসটাকে একটু বড় করে নিলাম। আমি অক্ষগুলোকে আগে আঁকি। এটা একটা অক্ষ, এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ, এটা হচ্ছে বৃহৎ অক্ষ। এখন দেখেন নক্ষত্রের চারপাশে, নক্ষত্রটা ধরেন এখানে আছে, এই যে একটা উপকেন্দ্রে, এটা নক্ষত্র, এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, এটা পৃথিবী। তাহলে এই যে সূর্যের সবচেয়ে কাছে যখন থাকবে আর সবচেয়ে দূরে যখন থাকবে, সবচেয়ে কাছে যখন থাকবে এটাকে বলা হয় অনুসূর অবস্থান, এটার নাম কি, অনুসূর অবস্থান। আর সবচেয়ে দূরে যখন থাকবে এটার নাম হচ্ছে অপসূর অবস্থান। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র থেকে যে জিনিসগুলো আমরা পাবো সেগুলা পেরে গেলাম। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য বা আপনাদের সৃজনশীল প্রশ্নে অনুধাবন অংশের জন্য। তাহলে এটা ছিল কোন সূত্র, গ্রহের গতি সংক্রান্ত কেপ্রালের সূত্রের প্রথম সূত্রটা, কক্ষপথের সূত্র। এবার আমরা যাব দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র ক্ষেত্রফলের সূত্র। গ্রহ নক্ষত্রের চারপাশে সমান সময়ে সমান ক্ষেত্রফলে ভ্রমণ করে। দেখেন দ্বিতীয় সূত্র যেটা ক্ষেত্রফলের সূত্র, সেটা কি বলতেছে, গ্রহটা নক্ষত্রের চারপাশে সমান সময়ে সমান ক্ষেত্রফলে ভ্রমণ করবে। তাহলে এই সূত্রটা আসলে কি মিন করে সেটা আমরা এখন একটু দেখি। আমরা আবারও একটা এলিপস আঁকবো, এই যে এলিপস আঁকি, একটু বড় করে আঁকতেছি আপনাদের বোঝানোর জন্য। সো এই যে একটা এলিপস আঁকছি। এখন দেখেন আমাদের নক্ষত্র অবশ্যই উপকেন্দ্রের উপরে কোনো এক জায়গায় আছে, কোনো একটা উপকেন্দ্রে নক্ষত্র আছে, ধরেন নক্ষত্র এখানে আছে, এটা হচ্ছে নক্ষত্রের অবস্থান। তাহলে গ্রহটা এর চারপাশে ঘুরতেছে, গ্রহ ধরেন এখানে ঘুরতেছে। তাহলে এইখানে কোনো একটা পার্টিকুলার টাইমে গ্রহটা যত ক্ষেত্রফল উৎপন্ন করবে, খেয়াল করেন সমান ক্ষেত্রফলে ভ্রমণ করে,
তার মানে যদি গ্রহটা এইখানে অনুসূরের কাছাকাছি থাকা অবস্থায় সে কোনো একটা ক্ষেত্রফল উৎপন্ন করে, এই যে ক্ষেত্রফলটা হবে উৎপন্ন ক্ষেত্রফল, এটা যদি ডেল্টি টাইমে হয়, ডেল্টি টাইমে এইখানকার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যদি এরিয়া 1 হয়ে থাকে, গ্রহটা অন্য কোনো পজিশনে থাকা অবস্থায় ওই একই ডেল্টি টাইমে যে ক্ষেত্রফল তৈরি করবে, গ্রহটা অন্য কোনো অবস্থানে থাকাকালীন সময়ে একই ডেল্টি টাইমে যে ক্ষেত্রফল তৈরি করবে, এই ক্ষেত্রফল দুটো পরস্পর কি হতে হবে? সমান হইতে হবে। খেয়াল করেন, আমার গ্রহটা নক্ষত্রের চারপাশে যেখানেই থাকুক না কেন সমান সময়ে সব সময় কি ক্ষেত্রফল উৎপন্ন করবে? সমান ক্ষেত্রফল উৎপন্ন করবে। তাহলে এখান থেকে কি কি অনুসিদ্ধান্ত আমরা পাবো সেগুলো একটা একটা করে দেখব, যে দ্বিতীয় সূত্র থেকে আমাদের কি কি অনুসিদ্ধান্ত আসে। আমরা প্রথম সূত্র থেকে যেরকম প্রাপ্ত অনুসিদ্ধান্ত পাইছি, দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্তগুলো দেখব। একটা জিনিস খেয়াল করে দেখি, একটু দেখেন এখানে আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যখন গ্রহটা নক্ষত্রের কাছাকাছি আছে তখন তাকে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে দূরবর্তী অবস্থানের তুলনায়, কেন? যাতে ক্ষেত্রফলটা একই থাকে। একটু খেয়াল করে দেখেন, আমার এখানে ব্যাসার্ধ বেড়ে গেছে। আমার এখানে A1 এর বেলায় যে ব্যাসার্ধ তার তুলনায় A2 এর বেলায় ব্যাসার্ধটা বড় হয়ে গেছে না? তাহলে ব্যাসার্ধ যদি বড় হয় সেক্ষেত্রে আমার যে বৃত্তচাপটা, সেই বৃত্তচাপটা কি হবে? ছোট হয়ে আসবে। আমি একটু অন্যভাবে বলি, এই যে এইখানে এই জায়গাটুকু যখন অতিক্রম করতেছে এটা যদি S1 হয়, তাহলে V1 সমান S1 বাই ডেল্টি। আর এইখানে যে দূরত্বটা অতিক্রম করতেছে এটা যদি S2 হয়, V2 সমান S2 বাই ডেল্টি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার যেহেতু S2 লেস দ্যান S1, চিত্র দেখেই বোঝা যাচ্ছে, তাহলে V2 লেস দ্যান V1, এটাই আমার প্রথম অনুসিদ্ধান্ত হবে যে নক্ষত্রের যখন আমি কাছাকাছি অবস্থানে থাকতেছি তখন আমার বেগটা কম, বেগটা সরি বেশি, আর নক্ষত্র থেকে দূরে থাকলে গ্রহের বেগটা কি হয়? কম হয়ে যায়। আবারও দেখেন, নক্ষত্রের কাছাকাছি যখন গ্রহটা আছে সে একই সময়ে দূরত্ব অতিক্রম করছে বেশি, S1টা বেশি কার তুলনায়? S2 এর তুলনায়। তাহলে একই সময়ে যেখানে বেগ বেশি, যেখানে অতিক্রান্ত দূরত্ব বেশি সেখানে বেগটাও কি হবে? বেশি হবে। তাহলে নক্ষত্রের নিকটবর্তী অবস্থায় গ্রহের বেগ বেশি হয় দূরবর্তী অবস্থানের তুলনায়। তাহলে এখানে প্রথম সিদ্ধান্ত, নক্ষত্রের আমাদের দূরবর্তী অবস্থানে যে বেগ আছে সেই বেগের তুলনায় নিকটবর্তী অবস্থানে গ্রহের বেগটা সবসময় কি হবে? বেশি হবে। এটা একটা অনুসিদ্ধান্ত। 2 নাম্বার যে অনুসিদ্ধান্তটা আছে এটা আবারও অনুসুর অপসুর দিয়ে আমরা দেখব। খেয়াল করে দেখেন, ধরেন গ্রহটা এখানে আছে, এইখানে যে ক্ষেত্রফল আর এইখানে থাকাকালীন যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দুটো অবশ্যই কি হইতে হবে? সমান হইতে হবে।
দুইটা অবস্থানের ক্ষেত্রফল কি হইতে হবে? সমান হইতে হবে। সো দুইটা অবস্থানের ক্ষেত্রফল সমান হবে। এখন ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে, দেখেন এখানের ব্যাসার্ধটা যদি r1 হয়, এখানকার ব্যাসার্ধটা যদি r2 হয়, এখানকার বেগটা যদি v1 হয়, অতিক্রান্ত দূরত্ব v1 ইন্টু ডেলটি, এখানকার বেগ যদি v2 হয় v2 ইন্টু ডেলটি। এখন ক্ষেত্রফলটা আমরা যদি দুইটা ক্ষেত্রফল সমান চিন্তা করি, r1 ইন্টু v1 ইন্টু ডেলটি ইকুয়ালস টু r2 ইন্টু v2 ইন্টু ডেলটি। তাহলে v1 r1 ইকুয়ালস টু v2 r2, যেখানে v1 হচ্ছে অনুসুর অবস্থানে বেগ, r1 হচ্ছে অনুসুর অবস্থানে ব্যাসার্ধ বা দূরত্ব, ব্যাসার্ধ না বলে অনুসুর অবস্থানের দূরত্ব বলি। v2 হচ্ছে অপসুর অবস্থানের বেগ, আর r2 হচ্ছে অপসুর অবস্থানের দূরত্ব। সো এই যে দেখেন দ্বিতীয় সূত্র থেকে আমরা তাহলে দুইটা অনুসিদ্ধান্ত পাবো। একটা হচ্ছে নক্ষত্রের নিকটবর্তী অবস্থানে গ্রহের বেগ বেশি হবে এবং দূরবর্তী অবস্থানে বেগটা কমে যায়। আর অনুসুর অপসুর অবস্থানের বেগের তুলনা করা যাবে যদি আমরা অনুসুর এবং অপসুর অবস্থানের দূরত্ব জানি। ফাইনালে আমরা আসবো তৃতীয় সূত্র, যেটা পর্যায়কালের সূত্র। আমরা দুটো সূত্র পড়ছি, এবার যাব তৃতীয় সূত্র। যেটাকে বলা হয় পর্যায়কালের সূত্র। এখন পর্যায়কালের সূত্রটা কি বলে সেটা আমি বুঝিয়ে বলতেছি। নক্ষত্রের চারপাশে গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহ হতে নক্ষত্রের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। খেয়াল করে দেখেন কি বলছে, নক্ষত্রের চারপাশে গ্রহের যে পর্যায়কালের বর্গ, এটা গ্রহ হতে নক্ষত্রের কিসের সমানুপাতিক? গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। প্রশ্নটা হলো এখানে কেন গড় দূরত্ব ব্যাপারটা বলা হয়েছে, কেন এটা গড় দূরত্ব বলা হয়েছে? কারণ আমরা অনুসিদ্ধান্ত একেই দেখে আসছি। খেয়াল করেন, প্রথম সূত্র হতে প্রাপ্ত অনুসিদ্ধান্ত, প্রথম সূত্র থেকে যে অনুসিদ্ধান্ত পেয়েছিলাম সেখানে বলছি পর্যায়কালের সকল সময়ে গ্রহ নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব কি থাকবে না? একই থাকবে না। তাহলে আমার এই যে বছর জুড়ে যেহেতু সূর্যের সাথে পৃথিবীর দূরত্বের পরিবর্তন হয়, এই কারণে ঋতুর পরিবর্তন হয়, এটা তো আমরা বলে ফেলছি, তাই না? সুতরাং আমরা তাহলে এখানে যেটা বুঝতে পারছি যে দূরত্বটা সবসময় একই থাকতেছে না বলে আমরা গড় দূরত্ব ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি দেখব টি স্কোয়ার ইজ প্রপোর্শনেট টু আর কিউব। দেখেন, পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। এখন একটা মজা দেখে আপনাদেরকে, অ্যাকচুয়ালি এই সূত্রটা আমরা অলরেডি পড়ে আসছি। এই সূত্রটাই আমরা পড়ে আসছি, কোথা থেকে পড়ে আসছি সেটা আবার একটু রিভিউ করি। আমরা এটা পড়ছি কৃত্রিম উপগ্রহ পড়ার সময়। এখন আমরা কৃত্রিম উপগ্রহ না পড়ে যদি এই যে এখানে নক্ষত্র আছে, চারপাশে গ্রহ আছে, এইভাবে চিন্তা করি। দেখেন, গ্রহ এবং নক্ষত্র যখন আসে, এইখানে কেন্দ্রবিমুখী বল mv²/r, আর গ্রহ দুইটার মধ্যবর্তী যে আকর্ষণ বল, এটার ভর m, এটার ভর m। কেন্দ্রবিমুখী বল আর আকর্ষণ বল পরস্পর কি হবে? সমান হবে না? f, f ইকুয়ালস টু gm m/r²। আর কেন্দ্রবিমুখী বল
সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। একটা গ্রহ কক্ষপথে কখন স্টেবল অবস্থায় থাকবে? যদি কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রমুখী বল এই দুইটা বল পরস্পরকে নাকচ করতে পারে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এম ভি স্কোয়ার বাই আর সমান জি এম এম বাই আর স্কোয়ার। ওকে, ভালো কথা। এখন দেখি আমরা এখান থেকে এম এম কেটে দেই, ভি সমান ওমেগার ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই একটা আর, আর 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 স্কোয়ার কেটে একটা আর থাকে। তাহলে ওমেগা স্কোয়ার আর কিউব ইকুয়ালস টু জি এম। ওমেগা স্কোয়ার মানে কি 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার। দেখেন ওমেগা সমান 2 পাই বাই টি। তাহলে এখান থেকে আমরা টি স্কোয়ার সমান যেটা পাবো 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম ইন্টু আর কিউব। সো এই যে দেখেন আমরা অ্যাকচুয়ালি এখান থেকেই টি স্কোয়ার প্রপোর্শনেট টু আর কিউব পাবো, কারণ 4 পাই স্কোয়ার এটাও হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, জিএমটাও কি ধ্রুব সংখ্যা। সুতরাং নক্ষত্রের চারপাশে গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহতে নক্ষত্রের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। এখন এই তৃতীয় সূত্র হতে অনুসিদ্ধান্ত কি আসবে? তৃতীয় সূত্র হতে প্রাপ্ত অনুসিদ্ধান্ত। গ্রহের আকার পরিবর্তনের সাথে বার্ষিক গতির সম্পর্ক নেই। আমরা যদি গ্রহের আকার পরিবর্তন করি সেটার সঙ্গে বার্ষিক গতির কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? কারণ একটা জিনিস খেয়াল করেন, এটা ধরেন সূর্য, এইদিকে এখানে পৃথিবী আছে। এখন পৃথিবীর আকার আপনি বাড়ান বা কমান, যা ইচ্ছা করেন বাড়ান আর কমান, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয়? হয় না। তাহলে পৃথিবী বা গ্রহের আকার বাড়ুক বা কমুক, সূর্য ও গ্রহের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর পরিবর্তিত হয় না। দেখেন একটা গ্রহকে সাইজে আপনি বড় করেন আর ছোট করেন, তাতে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয়? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা ভর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয় না। তাহলে পর্যায়কালের কোনো চেঞ্জ হবে? পর্যায়কালের কোনো চেঞ্জ হবে না, পর্যায়কাল একই থাকে। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বাড়ালে বা কমালে 365 দিনেই এক বছর হবে, এটা চেঞ্জ হবে না। কারণ আমরা ব্যাসার্ধ বাড়াই বা কমাই, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি থাকতেছে? একই থাকতেছে। এই হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষের যত থিওরি আছে, থিওরির আলোচনাগুলো আজকে শেষ হয়ে গেল। আমরা তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ কি করব? এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।